1970 সালে আমি বদলি হয়ে কুমিল্লা থেকে 8ম বেঙ্গল রেজিমেন্টে যাই চট্টগ্রামে। এটা নতুন একটা ব্যাটালিয়ন গঠন করা হচ্ছিল। এই ব্যাটালিয়ন আমাকে কোয়ার্টার মাস্টারের দায়িত্ব দেওয়া হলো। কোয়ার্টার মাস্টারের কাজ ছিল নতুন ব্যাটালিয়ন সব কিছু সুই সুতা থেকে নিয়ে বন্দুক পর্যন্ত সব কিছু ব্যবস্থা করা, এটা সবচেয়ে বড় দায়িত্ব ছিল। এই ব্যাটালিয়ন এসে পরে যোগদান করে তৎকালীন মেজর জিয়াউর রহমান, তিনি ছিলেন সহ অধিনায়ক, দ্বিতীয় ব্যক্তি। আর আমার যিনি আগের অধিনায়ক ছিল 4th বেঙ্গল রেজিমেন্টে, যেখান থেকে আমি গিয়েছিলাম, ওখানে ছিল লেফটেন্যান্ট কর্নেল এম.আর. চৌধুরী। উনি বদলি হয়ে যান চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের প্রধান প্রশিক্ষক হিসাবে, চিফ ইন্সট্রাক্টর। 70 সালের পরের থেকে নির্বাচন যখন হলো, এরপরের থেকে আমরা বুঝলাম যে পাঞ্জাবিরা কখনো শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না। দুইটা কারণে তারা মনে করছিল। একটা হলো তারা মনে করছিল শেখ মুজিব ইন্ডিয়ার লোক। 2 নম্বর হলো তিনি পাকিস্তানের মতো একটা দেশকে সামলানোর মতো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা রাখে না, সুতরাং তাকে কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেওয়া হবে না। এই জিনিসটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার ছিল, কারণ আমি নিজেও 1959 থেকে সামরিক বাহিনীর সাথে জড়িত ছিলাম। তো কর্নেল এম.আর. চৌধুরী চট্টগ্রামে যাওয়ার পরে তিনি একদিন সন্ধ্যায় আমাকে ডেকে নিলেন। আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ওখানে কোনো ভূমিকার প্রয়োজন ছিল না। উনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, এটা জানুয়ারি মাস ছিল 1971 সালের। তিনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলেন যে অলি, দেশের অবস্থা কীরকম? তা বলছে ভালো না, কারণ পাকিস্তানিদের মুভমেন্ট দেখে মনে হচ্ছে তারা বল প্রয়োগ করে আমাদেরকে দমন করবে, শেখ মুজিবকে কোনো অবস্থাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে তারা মেনে নেবে না। এছাড়াও শোনা যাচ্ছে পাকিস্তান থেকে নতুন অস্ত্র এবং গোলা বারুদ আসবে। কয়েকদিন পরেই গোলা বারুদ আসা শুরু হলো, নতুন নতুন সেনা সদস্যরা আসা শুরু হলো। এগুলি আমি চট্টগ্রামে থেকে প্রত্যক্ষ করলাম, দেখলাম। কর্নেল এম.আর. চৌধুরী সাহেবের সাথে আমার নিয়মিত বৈঠক হতো। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে বিদ্রোহ করতে হবে, বিদ্রোহ করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। কিছুদিন পরে তৎকালীন মেজর জিয়া, যিনি আমার সহ অধিনায়ক ছিলেন আমাদের ব্যাটালিয়নের, ওনার আর আমার অফিসের মধ্যে পার্থক্য ছিল 3 ইঞ্চির একটা দেওয়াল। উনি আমাকে ওনার বাসায় ডেকে পাঠালেন। বাসায় গেলাম। এম.আর. চৌধুরী সাহেব যেভাবে জিজ্ঞাসা করলেন, উনিও অনুরূপ কতগুলি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আমি কিন্তু ওই দিন তার সাথে কোনো অংশগ্রহণ করিনি, কারণ ওনার সাথে আমার পূর্ব পরিচিত ছিল না, ওনাকে আমি ভালো করে জানতাম না, কোথায় কী কথা বলে বিপদে পড়ি, সুতরাং কোনো কথাই বলিনি। উনি হতাশ হলেন যে আমি কোনো অংশগ্রহণ করলাম না কেন। কয়েকদিন পর উনি আমাকে আবার ডেকে পাঠালেন। গেলাম, তখন উনাকে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম, আপনি যে আমাকে আরও একবার ডাকলেন, আজকে আবার ডাকলেন, কিসের জন্য ডাকছেন? আপনি তো আইএসআইতে চাকরি করেছেন, আমিও গোয়েন্দা বাহিনীতে চাকরি করেছি, তো সুতরাং আপনার যেটা কথা, মনের কথা, সেটা সরাসরি বলেন। তখন উনি সরাসরি বললেন যে আমাদের কী করণীয় এই অবস্থাতে। আপনি সিনিয়র, আপনিই বলবেন কী করণীয়। তখন আমরা দুজনে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলো যে বিদ্রোহ ছাড়া, পাকিস্তান থেকে স্বাধীন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমাদের উপর যে অত্যাচার হচ্ছে, অনাচার হয়েছে, বৈষম্য হয়েছে, এটা বৈষম্য কখনো মিটানোর না। এবং 1000 মাইল দূরত্বের মধ্যে দুইটা দেশ কখনো টিকে থাকতে পারে না। কারণ আমাদের দেশের লোকের পক্ষে রাওয়ালপিন্ডি গিয়ে এটা ভিসা নেওয়া, বিদেশে যাওয়া, এটা সম্ভব না। একটা লোক মুন্সিগঞ্জ থেকে ঢাকাও আসতে পারতো না, টাকা পয়সা ছিল না মানুষের কাছে। যেমন আমরা দক্ষিণ চট্টগ্রামের লোক, শহরে আসা আমাদের জন্য কঠিন ছিল। এরকম একটা লোক তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানে গিয়ে রাওয়ালপিন্ডি থাকবে, ভিসা নেবে, বিদেশে যাবে লেখাপড়া করার জন্য বা চাকরির জন্য, এটা একটা অসম্ভব বিষয় ছিল। এবং এই বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ছিল, চাকরির ক্ষেত্রে বলেন, বাজেটের ক্ষেত্রে বলেন, বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব জায়গায় বৈষম্য ছিল। সুতরাং বাংলাদেশকে স্বাধীন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই জিনিসটা আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম। উনায় কিন্তু আমি বলি নেই যে কর্নেল এম.আর. চৌধুরী সাহেবের সাথে আমার অলরেডি ইতিমধ্যে কথা হয়েছে, কারণ আমি মনে করেছি এটা যদি জানাজানি হয়ে যায়, আগরতলা করসপেরের কেসের মতো আমরা সবাই অ্যারেস্ট হয়ে যাব এবং শেষ পর্যন্ত আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। আমি মনে করেছি যদি দুজনও অ্যারেস্ট হয়ে যায়, একজনও যদি থেকে যায়, তাহলে আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করা সম্ভব হবে।
যার জন্য আমরা এটা 8ই মার্চ পর্যন্ত এটা গোপন রেখেছিলাম। 8ই মার্চের থেকে আমরা 3 জনে প্রকাশ্যে আসলাম, 3 জনের মধ্যে আলাপ আলোচনা হলো। এখন চলে আসেন 25শে মার্চে। মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই বিভিন্ন ঘরে পতাকা উত্তোলন হয়েছিল বাংলাদেশের ম্যাপ সহকারে প্রত্যেকের ঘরে ঘরে পতাকা। সুতরাং আমরা একটা ক্লিয়ার ইন্ডিকেশন পেলাম জনগণ প্রস্তুত, রাজনীতিবিদেরা প্রস্তুত না। তখন আমরা করলাম কি, চট্টগ্রামে যে ব্রিগেডিয়ার মজুমদার সাহেব ছিলেন, উনি সিলেট বাড়ি, ওনার মাধ্যমে জেনারেল ওসমানী সাহেবকে ওনার যোগাযোগ করা হলো ওসমানী সাহেবের সাথে। ওসমানী সাহেবের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব যোগাযোগ করা হলো। শেখ মুজিব পরিষ্কার ভাষায় বলে দিল যে কোনো বিদ্রোহ করার কোনো প্রয়োজন নেই, আলাপ আলোচনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হব। দ্বিতীয়বার আমরা আবার অ্যাপ্রোচ করলাম, দ্বিতীয়বারও একই রকমের ফলাফল। 7ই মার্চের ভাষণের কথা বলি। 7ই মার্চ ভাষণে আমরা মনে করেছিলাম তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন, কিন্তু তার বক্তব্যতে আমরা হতাশ হয়েছিলাম। তার বক্তব্যটা বাংলাদেশের কোনোখানে দ্বিতীয়বার মানুষকে শোনানো হয় নাই। আমরা কিন্তু তার পুরো বক্তব্যটা চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে পুনঃপ্রচারের ব্যবস্থা গ্রহণ করেছিলাম। আমরা চেষ্টা করেছি জনগণকে উদ্বুদ্ধ করতে, জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং স্বাধীনতার জন্য জনগণকে প্রস্তুত করতে। জনগণ প্রস্তুত ছিল, এটাতে আমরা একদম এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ ছিল না, কিন্তু রাজনীতিবিদেরা প্রস্তুত ছিল না। সর্বশেষে 18ই মার্চ চট্টগ্রামের প্রবীণ নেতা জনাব এমআর সিদ্দিকী সাহেবকে আমরা অনুরোধ করলাম যে আপনি ঢাকায় যান, সময় ফুরিয়ে যাচ্ছে, আমাদের শুধু অনুমতিটা নিয়ে দেন। কারণ এখনও পর্যন্ত পাকিস্তানের যে সংখ্যা আনুপাতিক আর আমাদের থেকে কম, সুতরাং আমাদের পক্ষে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে তাদেরকে পরাস্ত করা কোনো কঠিন কাজ হবে না। কিন্তু শেখ মুজিবুর রহমান একই উত্তর দিলেন, কোনো প্রয়োজন পড়বে না, পাকিস্তান থেকে ইয়াহিয়া খান আসতেছে, ভুট্টো আসতেছে, তাদের অন্য নেতারা আসবে, লেফটেন্যান্ট জেনারেল না মেজর জেনারেল খুদা বক্স উনিও আসবেন, তাদের সাথে আমাদের আলোচনা হবে, আলোচনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করব। কিছুদিন পরে আমরা ঠিকই দেখলাম পাকিস্তান থেকে ভুট্টো আসলো, ইয়াহিয়া খান আসলো, ওনাদের সাথে আরও টিম আসলো। শেখ মুজিবের সাথে তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল বৈঠক হলো। 3-4 দিন বৈঠক হওয়ার পরে এই বৈঠক সম্পূর্ণভাবে ফেল হলো এবং সর্বশেষ শেখ মুজিব বেরে কি বলল যে 27 তারিখ পুরো বাংলাদেশে হরতাল হবে, এটা 25 তারিখ তিনি ডিক্লেয়ার করলেন। পরবর্তী পর্যায়ে আমরা যখন আরেকটা বই পড়লাম অনেক দিন পরে, তাজউদ্দিন সাহেবের মেয়ে একটা বই লিখেছে, মাতা ও পিতা না বাবা ও পিতা কি একটা বই লিখেছে, ওটা তিনি পরিষ্কারভাবে লিখেছেন তাজউদ্দিন সাহেব শেখ মুজিবের ঘরে গিয়েছিল টেপ রেকর্ডার নিয়ে, যে বঙ্গবন্ধু আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দেন, আমরা যখন সময় হবে এটা বাজায় দেব। শেখ মুজিব প্রতি উত্তরে বলেছিল তোমরা সবাই পুরান ঢাকায় গিয়ে আশ্রয় নাও, আমিও তোমাদের সাথে আসবো পরে। সবাই গিয়ে পুরান ঢাকার দিকে আশ্রয় নিল, শেখ মুজিব কিন্তু যায় নাই। পরে দেখলাম মেজর সালেক সিদ্দিক একটা বই লিখছিল, পাকিস্তানি এক মেজর, ওই বইতে তিনি পরিষ্কারভাবে লিখেছেন শেখ মুজিবের ঘরে যখন পাকিস্তান আর্মির লোকেরা তাকে বন্দি করার জন্য গেল, তাকে প্রস্তুত অবস্থায় পেল। তিনি পরিষ্কার পাঞ্জাবি পায়জামা, ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পরিহিত ছিল এবং বাক্সটা হাতে রেডি ছিল। পাকিস্তান আর্মি যাওয়ার সাথে সাথে তাদের সাথে তিনি সেনানিবাসে চলে আসলেন। সুতরাং এতেই বোঝা যায় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য প্রস্তুত ছিল না। আমি ডিউটি অফিসারের দায়িত্বে ছিলাম 8ম বেঙ্গল রেজিমেন্টের। অন্যান্য অফিসারদেরকে পৃথক পৃথক জায়গায় দায়িত্ব বন্টন করে দেওয়া হলো। তখন আমি বুঝলাম আজকে রাত্রে বোধহয় ঘটনা হবে, না হলে এভাবে বন্টন করে বিভিন্ন জায়গায় পাঠানোর কারণটা কি। দুপুরবেলা থেকে হঠাৎ লেফটেন্যান্ট আজম সে এসে আমাকে বললো স্যার আমি অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার। তখন আমি মনে মনে চিন্তা করলাম পাকিস্তান আর্মি তো অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার বলে কোনো জিনিস নেই, তাকে কীভাবে অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার বানালো। তখন আমি বুঝলাম সবাইকে তো বাইরে পাঠাই দিয়েছে, তাদেরকে ওখানে হয়তো মেরে ফেলা হবে, আমাকে মারার জন্য হয়তো তাকেই এখানে পাঠানো হয়েছে। টেলিফোন আসলে সে তাড়াতাড়ি রিসিভারটা ধরতে চেষ্টা করে। তখন আমি আরও আমার সন্দেহটা ঘনীভূত হলো, সে একটা পারপাস নিয়ে আমার কাছে আসছে। তখন আমি টেলিফোনটা তার দিকেই ঠেলে দিলাম যে তুমি টেলিফোন ধরো।
সন্ধ্যার পরে আমি চিন্তা করলাম জিয়াউর রহমান সাহেবের সাথে যোগাযোগ করাটা খুবই প্রয়োজন। এমআর চৌধুরী সাহেবের সাথে কিন্তু যোগাযোগ আর নেই। চট্টগ্রাম সেনানিবাসের সাথে আমাদের টেলিফোন আর কেউ কানেকশান দিচ্ছে না। অপারেটর যারা ছিল সব পাকিস্তানি। তাদেরকে বললেই বলে স্যার টেলিফোন খারাপ বা ওনাকে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কাকেও কথা বলতে দেবে না। আমি লেফটেন্যান্ট আজমকে বললাম যে তুমি ডিউটি অফিসারের কাজ করো, আমি একটু দেখে আসি কোয়ার্টার মাস্টার হিসাবে সবাই খাওয়া টাওয়া ঠিক মতো পাচ্ছে কিনা। এটা কোয়ার্টার মাস্টার একটা অন্যতম দায়িত্ব। আমার মূল উদ্দেশ্যটা ছিল জিয়াউর রহমান সাহেবের সাথে দেখা করা। আমি রওনা হলাম। জিয়াউর রহমান সাহেবের দায়িত্ব ছিল 16 শহর থেকে নিয়ে চট্টগ্রাম সেনানিবাস পর্যন্ত রাস্তায় কয়েকটা ব্যারিকেড ছিল, প্রায় 15-20টা ব্যারিকেড ছিল, বড় বড় ব্যারিকেড। পুরো চট্টগ্রাম শহরে ব্যারিকেডে ভর্তি ছিল। কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারছিল না, রিক্সা চলাচল করতে পারছিল, যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল বলতে পারেন। আমি ওনাকে যাওয়ার পথে ব্যারিকেড পাইলাম, চট্টগ্রামের বাসায় ওদেরকে বলে দিলাম যে তোমরা ব্যারিকেডটা এক পাশে পরিষ্কার করে দাও, আমার জিপ যাওয়ার মতো করে দাও, আমি আবার ফিরে আসবো, আমার পিছনে আরও একটা গাড়ি আসবে, আর একটা গাড়ি না আসা পর্যন্ত তোমার ব্যারিকেডটা আবার প্রতিস্থাপন করো না। তো ওরা আমার কথাটা শুনলো। আমি গিয়ে প্রেসিডেন্ট জিয়াকে, তৎকালীন মেজর জিয়াকে পেলাম বাইজিদ বোস্তামি এলাকাতে কোকা-কোলা ফ্যাক্টরিতে। ওনাকে ভিতরে নিয়ে গেলাম, কামরার ভিতরে। ওনাকে গিয়ে বললাম যে স্যার আজকে যেভাবে সবাইকে বিভিন্নভাবে ভাগ করে পাঠানো হচ্ছে, এর অর্থটা হচ্ছে আমাদেরকে এক জায়গায় শক্তিটা প্রয়োগ করতে দিচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভক্ত করে রেখেছে, আমাদেরকে যেন হত্যা করতে এটা সুবিধা হয়। কারণ এখানে অলরেডি 20 বেলুচ রেজিমেন্ট আছে, আর্মডের একটা স্কোয়াড্রন আছে, সুতরাং তারা সহজভাবে আমাদেরকে যেন মারতে পারে এই ব্যবস্থাটা গ্রহণ করেছে। আপনি খাওয়ার অজুহাতে ঘরে ফিরে আসেন, ঘরে এসে আপনি আমার অফিসে আসেন, আমরা দুজনে পরবর্তী কী করতে হবে সেই সিদ্ধান্তটা নিই। তিনি অনুরূপভাবে ওখান থেকে ওনার বাসায় গেলেন। বাসায় গিয়ে জানতে পারলেন তাকে চট্টগ্রাম বন্দরে যেতে হবে। তখন চট্টগ্রাম বন্দরে সওয়ার জাহাজ থেকে অস্ত্র খালাস করার দায়িত্ব ছিল কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়া, যিনি সিইও ছিলেন, অধিনায়ক, তিনি এবং মেজর শওকত। উনি ওখান থেকে সংবাদ পাঠালেন জিয়াকে এখানে চট্টগ্রাম বন্দরে আসতে বলো। এই সংবাদটা দিল কীভাবে? জঞ্জুয়া এই সংবাদ টেলিফোন করলো তার স্ত্রীকে, তার স্ত্রী টেলিফোন করলো বেগম জিয়ার কাছে। সেনাবাহিনীতে কিন্তু এরকম স্ত্রীর মাধ্যমে সেনাবাহিনী কখনো চলে নাই পাকিস্তান আর্মিতে। তার উচিত ছিল আমাকে টেলিফোন করা বা আজমকে টেলিফোন করা, তিনি কিন্তু সেটা করেন নাই। জিয়াউর রহমান সাহেব সময় ক্ষেপণ না করে তাড়াতাড়ি তিনি আমার অফিসে চলে আসলেন। আমি মূল চেয়ারে বসা ছিলাম, উনি সামনে এসে বসলেন, ওনার পিছনেই দরজা। আমরা দুজনে আলাপ করতেছিলাম। এর মধ্যে আমি করলাম কি, আজমকে বললাম যে দুজনে একসাথে ডিউটি করে লাভ নেই, কারণ আমি চিন্তা করলাম যা কিছু হয় 3টার আগেই ঘটবে, ভোরের দিকে কিছু ঘটবে না। সুতরাং আজমকে যদি আমি ঘুম পাড়াই দিতে পারি এটাই আমার জন্য উত্তম হবে। আজমকে আমি পরামর্শ দিলাম দুজনে একসাথে জেগে থেকে লাভ নেই, তুমি গিয়ে ঘুমিয়ে যাও রাত্রে 3টা পর্যন্ত, 3টার পরে তুমি ডিউটি করো। তো ওই প্রস্তাবটা রাজি হয়ে তাকে সুন্দর করে মশারি টশারি খাটাই দিয়ে ঘুম পাড়াই দিলাম। জিয়া সাহেব আমার রুমে এসে ঢুকলেন, আমার অফিস কক্ষে। ওনাকে ব্রিফ করছিলাম কি হচ্ছে বা কি হতে পারে। ঠিক ওই সময় দেখি জঞ্জুয়া এবং মেজর জিয়া ঢুকলেন। আমরা তো দুজনে হতভম্ব। তিনি উচ্চস্বরে বললেন, ওলি কী ষড়যন্ত্র হচ্ছে? তাই বললেন স্যার কোনো ষড়যন্ত্র না, আপনি আপনার স্ত্রীকে মেসেজ দিয়েছেন, আপনার স্ত্রী বেগম জিয়াকে মেসেজ দিয়েছে, বেগম জিয়ার স্ত্রী জিয়া সাহেবকে মেসেজ দিয়েছে। উনি আমার কাছে আসছে গাড়ি নেওয়ার জন্য। উনি পায়ে হাঁটা তো আর পড়ে যেতে পারবে না। এখন তো আমি গাড়িও পাচ্ছি না, ড্রাইভার পাচ্ছি না, সব এলোমেলো হয়ে আছে, কে কোথায় গেছে কোনো ঠিক পাচ্ছি না। তো এটা একটু ঠিক করতে সময় লাগতেছে। উনি বললেন যে গাড়ির কোনো প্রয়োজন নেই, আমি একটা ট্রাক নিয়ে আসছি, ট্রাকে 11 জন সৈন্য আছে নেভির, ওই ট্রাকে করে সেই চট্টগ্রাম বন্দরের জন্য রওনা হতে পারে। এই বলে আমরা 4 জন প্রথম তালা থেকে দ্বিতীয় তালা সিঁড়ি দিয়ে নামা শুরু করলাম। নামতে নামতে একটা টেলিফোন আসলো। আমি দৌড়ে আমি সবাই পিছনে ছিলাম, জুনিয়র মোস্ট। এসে টেলিফোনটা ধরলাম। টেলিফোন ধরে দেখলাম যে আমার এক বন্ধু কাদের, উনি চট্টগ্রামের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিল। ওনার সাথে আমার পূর্ব পরিচিত ছিল, বাংলাদেশের ব্যাপারে অনেকগুলি কথা আলোচনা হয়েছে। তিনি একদিন আমার জিজ্ঞাসা করেছিল, বাংলাদেশ যদি কখনো বিপদে পড়ে তোমরা কী করবে? আমি বলছি আমরা তোমাদের সাথে থাকবো, এরকম যদি কোনো সম্ভাবনা হয়, কোনো সমস্যা হয়, তুমি আমাকে টেলিফোন করো।
তিনি তখন আমাকে টেলিফোন করে বললেন যে ওলি সাহেব, ঢাকাতে ইতিমধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে, আমার এক বন্ধু এখনই এসে পড়ছে। তখন রাত্রে বোধহয় 12টা 12:30 হবে। বলে গোলাগুলি শুরু হয়ে গেছে, এখন আপনারা কী করবেন? তা বললেন আমরা বিদ্রোহ করবো, আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে সবাইকে বলে দেন, আওয়ামী লীগেরদেরকে বলে দেন, কারণ আমরা নিয়মিত চট্টগ্রাম ক্লাবে যেতাম, ওখানে দেখা হতো। ওনাকে দায়িত্ব দিলাম যে সবাইকে যেন বলে দেয় আমরা বিদ্রোহ করতেছি। আমি আবার দৌড়ে সিঁড়ি দিয়ে নামা শুরু করলাম, যাই দেখলাম যে 3 জনই ট্রাকের সামনে দাঁড়িয়ে আছে। জিয়া সাহেব ঠিক উত্তর দিকে মুখ করে, জঞ্জুয়া সাহেব পূর্ব দিকে দাঁড়িয়েছে, শওকত সাহেবও পূর্ব দিকে দাঁড়িয়েছে পশ্চিম দিকে মুখ করে। তো পশ্চিম দিকে জায়গাটা খালি ছিল, আমি ওখানে দাঁড়ালাম। জিয়া সাহেব কিসেরায় বলতে চাইলাম যে আপনি গেলে আপনাকে অ্যারেস্ট করা হবে, আমি হাত এরকম করে দেখাইলাম। জিয়া সাহেব আমাকে ইশারায় বললেন যে কিছু লিখে দাও। তখন আমি ওনাকে ইশারা করে বললাম যে এখন লেখার সময় তো নাই। তো জঞ্জুয়া সাহেব নিশ্চিত করলেন জিয়া সাহেব যেন রওনা হয়ে যায়। নেভির 11 জন সদস্য নিয়ে জিয়া সাহেব রওনা হয়ে গেলেন। আমি কিন্তু নিশ্চিত হতে পারলাম না জিয়া সাহেব আমার সিগন্যালটা ঠিকমতো অনুধাবন করছেন কিনা। তখন আমি একজন অফিসার, কয়েকজন সৈন্য দিয়ে, তারা ওই পথে যাওয়ার কথা, চট্টগ্রাম এম্বার্কেশন হেডকোয়ার্টারে, কোনো রিস্ক ছিল না। তাকে বললেন তুমি তো এই রাস্তায় যাবে, সুতরাং তুমি এখনই রওনা হও। রওনা হয়ে জিয়া সাহেবকে আমার মেসেজটা দাও, ঢাকাতে অলরেডি গোলাগুলি শুরু হয়ে গেছে, এখনই আমরা বিদ্রোহ করব। ও গিয়ে জিয়া সাহেবকে পাইলে দেওয়ানহাট নামক স্থানে, যেখানে এখন ওভারব্রিজ রেলওয়ে, ওখানে একটা বড় ধরনের ব্যারিকেড ছিল। ব্যারিকেড ক্রস করা জিয়া সাহেবের পক্ষে সম্ভব ছিল না, ওটা পরিষ্কার করার কাজে সবাই লিপ্ত ছিল। জিয়া সাহেবকে তখন আমার মেসেজটা দিল যে এই ওলি সাহেবের কাছ থেকে এই মেসেজ। তখন জিয়া সাহেব তার সাথে যে নেভির সৈন্যরা ছিল তাদেরকে বলল যে অধিনায়ক সাহেব সংবাদ দিয়েছেন আমার কাজ অন্যদিকে যেতে হবে, এখন তোমাদেরকে নিয়ে আমাকে ফিরে যেতে হবে। ওদেরকে এই কথা বলে জিয়া সাহেব ফিরে আসলেন। আমি নিচে অপেক্ষা করতে রাখলাম রাস্তার উপরে। কিছুক্ষণ পরে জিয়া সাহেব লাফ দিয়ে ট্রাকের থেকে নামলেন, নামে ওদেরকে বললেন যে, ওদের সবাইকে বলল অল আন্ডার অ্যারেস্ট, অর্থাৎ নেভির যে 11 জন ছিল তাদেরকে অ্যারেস্ট করার। জিয়া সাহেব আসার আগেই আমার সাথে যে ঘুমাচ্ছিল লেফটেন্যান্ট আজম, তাকে আমি অ্যারেস্ট করলাম। লেফটেন্যান্ট হুমায়ুন ছিল রাস্তার উপরে ডিউটিতে, হুমায়ুনকে লেফটেন্যান্ট হুমায়ুনকে অ্যারেস্ট করলাম। তারপরে ক্যাপ্টেন আহমদ আলী ছিল অফিসার্স মেসে, তাকে অ্যারেস্ট করলাম। এবং আমাদের অফিসার্স ম্যাচের সামনে বিডিআর অফিসার ম্যাচ ছিল, তৎকালীন ইপিআরের 2 জন অফিসার, মেজর হামিদ, জিয়া সাহেবের কোর্সমেট, আর ক্যাপ্টেন নজর, এদের সবাইকে 5 জনকে আমি অ্যারেস্ট করে নিয়ে আসলাম। অর্থাৎ জিয়া সাহেব আসার আগেই আমি এই 5 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসলাম। তাহলে জিয়া সাহেব আসার পরে উনি 11 জনকে অ্যারেস্ট করলেন। আমার দায়িত্বটা ছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী জঞ্জুয়া সাহেবকে অ্যারেস্ট করার দায়িত্ব আমার উপরেই ছিল। শওকত সাহেব তখন মেসে ঘুমাচ্ছিলেন, তাকে বারবার আমি টেলিফোন করেছি আপনি চলে আসেন, গোলমাল শুরু হয়ে গেছে। উনি বলেছেন তুমি ঘুমাও, কোনো গোলমাল নেই। উনি আসার জন্য উনি হাত প্রকাশ করছিলেন, উনি এটা বিশ্বাস করছিলেন না আমার কথাটা। তখন জিয়া সাহেব আমাকে এসে বলে যে এখন তোমার দায়িত্ব জঞ্জুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসো। ওনাকে বললাম যে না, আমি বিদ্রোহ করেছি, সৈন্যরা আমার অধীনে আছে, 5 জন অফিসার আমি অ্যারেস্ট করেছি, আপনার 11 জন, সুতরাং 11 5 16 জন হয়। এদেরকে সব নিয়ন্ত্রণ করা এই সময় এটা কঠিন কাজ। যেহেতু আমি এদের নিয়ন্ত্রণে আছে, আমি থাকি, আপনি জঞ্জুয়াকে নিয়ে আসেন। খুব বেশি দূরে ছিল না, কোয়ার্টার মাইল থেকে কম। উনি গেলেন, ওনাকে এটা অনুরোধ করলাম আসার পথে, একই রাস্তা, আসার পথে আপনি শওকত সাহেবকে নিয়ে আসেন। উনি গেলেন, জঞ্জুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন। জঞ্জুয়ার পরনে ছিল সাদা পায়জামা আর সাদা একটা পাঞ্জাবি। শওকত সাহেবকেও নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওনাদেরকে বিভিন্ন রুমে বসানো হলো। পরে সেনাবাহিনীর, আমার 8ম বেঙ্গল সেনাবাহিনীর সদস্যরা তারা নিহত হলো। এরপরে আমি মধ্যখানে অনেক বড় খোলা জায়গা ছিল, প্যারেড গ্রাউন্ডের মতো, ওখানে সবাইকে একত্রিত করলাম। একত্রিত করে জিয়া সাহেবের কাছে তাদেরকে হস্তান্তর করলাম। অর্থাৎ অফিসিয়ালি বিদ্রোহী সেনাদেরকে তৎকালীন মেজর জিয়ার কাছে হস্তান্তর করলাম। উনি আমার হাত ধরে উপর দিয়ে করে বললেন যে আমরা এই মুহূর্ত থেকে বিদ্রোহ করলাম এবং বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। 25 তারিখের পরে ট্রুপস তো সবাই চলে আসলো নিজের নিজের জায়গায়।
তখন আমি আর জিয়া রহমান সাহেব থেকে গেলাম 2 জন লোক নিয়ে সিকিউরিটির। তখন আমরা চিন্তা করলাম, আমরা তো বিদ্রোহ করলাম, বাংলাদেশের অন্যান্য জায়গার অবস্থাটা কি? তাহলে সবাইকে জানান দিতে হবে। জানান দেওয়ার একমাত্র পন্থা হচ্ছে রেডিওর মাধ্যমে বলা। তখন তো আর টেলিভিশন নেই। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, আর একটা লোক এসে আমাদের সাথে উপস্থিত হলো, মিস্টার মাহমুদ, বগুড়া বাড়ি। উনি আমাদেরকে অনেকগুলি প্রমিস করলেন, আমি অতদূর যাচ্ছি না, আপনারও সময় শর্ট, অতগুলি যাচ্ছি না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম 27 তারিখ সন্ধ্যার সময় কালুঘাট বেতার কেন্দ্র থেকে উনি ভাষণ দেবেন, স্বাধীনতা ঘোষণা করবেন। কালুঘাট এটা কিন্তু সম্প্রসারণ কেন্দ্র ছিল, এটা বেতার কেন্দ্র না। ওটাকে ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে আমরা কনভার্ট করলাম। কনভার্ট করে ওটা ওখান থেকে স্পিচ দেওয়ার মতো ব্যবস্থা হলো। জিয়া সাহেব ওখানে গেলেন, আমি গেলাম, আমি পাশে বসা ছিলাম। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন 27 তারিখ। এটা বোধহয় মগরিবের আগে বা একটু পরে হতে পারে, এখন তো একদম একজ্যাক্টলি সময় তো স্মরণ নেই। তখন তো এই অতগুলি সমস্যার মধ্যে গড়ি দিকে টাইম দিকে কাজ করার সময় তো ছিল না। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, বিদেশি সকল শক্তিকে সাহায্য নিয়ে আসার অনুরোধ করলেন, আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি যা যা সাহায্য সহযোগিতা করার বা রিকগনিশন দেওয়ার সেটাও অনুরোধ করা হলো।